মানে ধরেন ৫ বছর পর নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলো। তাতে কিন্তু রাষ্ট্রের যে গণতন্ত্রায়ন সেটা আসলে পুরোপুরি আমরা নিশ্চিত করতে পারি না। ২০০১-এ যেটা দেখেছি যে একটা রাজনৈতিক দল আমরা দেখেছি তার অ্যাবসলিউট মেজরিটি, তার মানে ২/৩ মেজরিটি নিয়ে সে সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা পেয়ে গেছে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসুদ। আমরা আজকে ভয়েস ফর রিফর্মের মেরামত আড্ডা অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলছি। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ শাহান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আজকে আলোচনা করব যে একটি বিষয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সংবিধান সংশোধনের প্রস্তাবের উচ্চকক্ষ সংসদ নিয়ে। আমরা জানি যে একটা প্রস্তাব এসেছে, রাজনৈতিক দলগুলো থেকেও এসেছে এবং বিভিন্ন সংবিধান নিয়ে যারা কাজ করছেন বিভিন্ন কমিশন, তাদের সংবিধান সংশোধন কমিশন যেরকম প্রস্তাব করেছে, নির্বাচন নিয়ে যেই কমিশন কাজ করছে তারাও প্রস্তাব করেছে যে সংসদে দুটো কক্ষ থাকবে, একটি হচ্ছে নিম্নকক্ষ এবং আরেকটি হচ্ছে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ নিয়ে আসলে আমাদের অনেকেই অনেক কথা বলছে, এটা কিভাবে ফর্ম হওয়া উচিত, এর রোল কি হওয়া উচিত, সেটা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো আসিফ শাহান, আপনার এটা নিয়ে অলরেডি আপনি কাজ করছেন, বেশ কিছু জায়গায় আপনি লেখালেখিও করেছেন। আমাদের যদি একটু বলেন যে এই যে দ্বিকক্ষ সংসদের ব্যাপারটা, এটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, কেন এটার প্রয়োজন আমরা মনে করছি, এবং এটার আসলে কোন দিকে এখন আসলে একটা আমরা যেহেতু ঐক্যমত্য নিয়ে কাজ করছি, কোন জায়গাটায় ঐক্যমত্য আমাদের জরুরি এই বিষয়ে? অনেক ধন্যবাদ। আসলে এই যে দ্বিকক্ষের ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, কিন্তু এটার যে একটা বড় কারণ সেটা হচ্ছে যে আমরা যদি গণতন্ত্র নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক একটা রাষ্ট্র আপনি যখন তৈরি করলেন, আপনি একটা নির্বাচন যেটা করতে পারেন, নির্বাচন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিটা স্থাপন করে দিতে পারে। কিন্তু একবার একটা রাষ্ট্র গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবার পরে গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিকীকরণের দরকার পড়ে, গণতন্ত্রের একটা কনসলিডেশনের দরকার পড়ে। এখন এই গণতন্ত্রের কনসলিডেশনটা বলতে আমরা কী বুঝি? মানে ধরেন ৫ বছর পর নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলো। তাতে কিন্তু রাষ্ট্রের যে গণতন্ত্রায়ন সেটা আসলে পুরোপুরি আমরা নিশ্চিত করতে পারি না। কারণ আমরা জানি যে রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানগুলো আছে, যে এক্সিকিউটিভ, লেজিসলেচার বা জুডিশিয়ারি, তাদের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার। আমরা এইটা বুঝি যে এক্সিকিউটিভ যদি অত্যাধিক ক্ষমতাশালী হয়ে যায়, খুব বেশি পাওয়ারফুল হয়ে যায়, এক্সিকিউটিভের কাজকর্ম যদি হচ্ছে বিচার বিভাগ বা আইন বিভাগের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকে না, সেইটা এক ধরনের নির্বাচনী স্বৈরতন্ত্র বা নির্বাচনী একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাতেই ট্রান্সফর্ম হয়। এবং আমাদের দেশের বাস্তবতায় আমরা যদি দেখি, দেখুন আমরা তো ২০০৮-এর আলাপ বাদ দিই, আমরা যদি ৯১ থেকেও শুরু করি, ৯১-তে আমাদের একটা নির্বাচন হয়েছে, ৯৬-তে হয়েছে, মাঝখানে একটা ঝামেলার পরে ২০০১-এ হয়েছে, ২০০৮-এ হয়েছে। প্রত্যেকটা নির্বাচন যখন হয়েছে, এই নির্বাচনের মাঝখানের যে ৫ বছর, ৯১ থেকে ৯৬, ৯৬ থেকে ২০০১, এই ৫ বছরে আমরা কিন্তু দেখেছি এক্সিকিউটিভই প্রচণ্ড ক্ষমতাশালী ছিল। আমরা দেখেছি একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তি ভয়াবহ মাত্রায় ক্ষমতাশালী হওয়ার একটা প্রক্রিয়া সেখানে থাকে, মানে তার উপর কোনো ধরনের কোনো কন্ট্রোল থাকে না। এবং সেটারই সবচেয়ে ভয়াবহ রূপটা আমরা দেখেছি ২০০৮-এর বাস্তবতা। তার মানে আমরা যখন এই মানে এক্সিকিউটিভের কাজকর্ম বা নির্বাহী বিভাগের কাজকর্ম বা আরও সোজা কথা বলতে গেলে সরকারের কাজকর্মকে যখন আমরা কোনো জবাবদিহিতার মধ্যে আনবো না, সেটা কিন্তু খুব বেশি স্থায়ী কোনো গণতন্ত্রের রূপ নেয় না। এবং সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা গত ১৫-১৬ বছর যেটা ফেস করেছি সেই জায়গাটায় চলে যেতে পারি। এই জায়গাটায় যখন আসে, তো তাহলে হচ্ছে এখন নির্বাহী বিভাগের ক্ষমতা কমানো যায় কি, বা নির্বাহী বিভাগকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় কি। এই নির্বাহী বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া হচ্ছে উচ্চকক্ষ, যে আপনি লোয়ার হাউস, আপনি যখন আমরা নিম্নকক্ষ তো আসলে ওখানে বিরোধী দল থাকে, রাইট? তো বিরোধী দলটাও তো আসলে কিছুটা হলো জবাব দিতে রোল প্লে করতে পারে, রাইট? এখানে দুইটা জিনিস, এক হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের নিম্নকক্ষে যেটা হয় ফার্স্ট পাস দ্য পোস্টে কি, তার মানে আপনি যখন একটা সিঙ্গেল মেজরিটি আসেন, আপনি যখন মেজরিটি পাবেন তখনই হচ্ছে কি আপনি জিতে আসছেন। মানে আরও সোজাভাবে যে বাংলাদেশের একটা কথা ছিল যে এরকম যে ধরা যাক একটা কেন্দ্রে ৪ জন প্রার্থী আর ভোটার হচ্ছে ১০ জন, তো একজন ১ ভোট, একজন ২ ভোট, একজন ৩ ভোট, একজন ৪ ভোট, ১০ ভোট হয়ে গেল। তাহলে যে ৪ ভোট পেয়েছে সেই জিতে, অথচ ৬ জন লোকই কিন্তু তাকে পছন্দ করে। তাহলে এই যে ৪ জন ভোট পেয়ে আপনি এসে জিতলেন,
এতে কিন্তু হচ্ছে গিয়ে জন আকাঙ্ক্ষার একদম পুরোপুরি প্রতিফলন হচ্ছে কিনা সেটা একটা সমস্যা থেকে যাচ্ছে। দ্বিতীয়ত যে ঘটনাটা ঘটছে যে এইভাবে আমরা 2001-এ যেটা দেখেছি যে একটা রাজনৈতিক দল আমরা দেখেছি তার অ্যাবসলিউট মেজরিটি, তার মানে 2/3 মেজরিটি নিয়ে সে সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা পেয়ে গেছে। এবং আমাদের এটাও মনে রাখা হচ্ছে সেই রাজনৈতিক দলটা কিন্তু একটা চেষ্টা করেছিল। 1/11 যে হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে বিচারপতিদের বয়সসীমা দিয়ে সেটা করা হয়েছে। আবার 2008-এ এর পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল হলো সেখানেও কিন্তু একটি রাজনৈতিক দল অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে গিয়ে পেয়েছে। তো আপনি যখন এই এক কক্ষ বিশিষ্ট ব্যাপারটা থাকে, এই জায়গাটা হচ্ছে অ্যাবসলিউট মেজরিটির একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয় আরেকটা যেটা বড় ধরনের ঘটনা, যেহেতু আপনার 151টা হলে আপনি যে কোনো প্রস্তাব পাশ করতে পারছেন, তো বিরোধী দলের আসলে এখানে অংশগ্রহণের কোনো ধরনের মোটিভেশন থাকে না। আমি কেন পার্টিসিপেট করবো, কারণ আমার তো এখানে কোনো ধরনের ইনপুট দেওয়ার কোনো ধরনের অপরচুনিটি নেই। তাহলে বিরোধী দল সবসময় আমরা দেখে দিয়েছি তারা হচ্ছে রাজপথে আন্দোলন করতেই বেশি উৎসাহী, সংসদীয় কার্যক্রমে তাদের কোনো উৎসাহ নেই। এবং ওই যেটা বললাম যে এক্সিকিউটিভ যখন ক্ষমতাশালী, এক্সিকিউটিভ তো আমরা দেখেছি ফার্স্ট পাস দ্য পোস্টে যিনি নির্বাচিত হচ্ছেন তিনি সরকার গঠন করছেন, তিনি একই সাথে সরকার প্রধান, তিনি সংসদ প্রধান এবং তিনি আবার ওই একই সাথে রাজনৈতিক দলের নেতৃত্ব। একই ব্যক্তি তিনটা ভূমিকা নিচ্ছেন, একই ব্যক্তি এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের হেড হিসেবে কাজ করছেন। এবং তাহলে তো হচ্ছে কি আসলে আমার এখানে তারপর কোনো ধরনের জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধরনের উপায় থাকে না। এখন আপার হাউসটা হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ এই কারণে আপার হাউস যদি আবার এখানে বড় প্রশ্ন যেটা চলে আসে, আপার হাউসটা আমরা কীভাবে তৈরি করব? মানে যে জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন অলরেডি যতদূর আমি জানি বিএনপির পক্ষ থেকে যে 31 দফার মধ্যে আপার হাউসের ফর্মুলা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু লোয়ার হাউসে যেরকম প্রপোর্শন থাকবে সিটের, একই প্রপোর্শনে থাকবে আপার হাউসে। তাহলে আসলে পার্থক্যটা হওয়ার পরিষ্কার হচ্ছে না। মানে এখানে একটা জিনিস হচ্ছে কি, বিএনপির ইনিশিয়াল যে ধারণাটা ছিল, বিএনপি আপার হাউসকে আসলে কোনো রোল দিতে চায়নি। বিএনপির শুরুর দিকে ধারণা ছিল যে হচ্ছে গিয়ে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি, বিভিন্ন কি বলবো প্রফেশনাল লোকজন যারা কখনোই আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন না, তারা যাদের হয়তো ইলেকশনে জিতে আসার পর্যায়ে রাইট সম্ভাবনাও কম, তারা একটা ভূমিকা রাখবে। এই ভূমিকাটাও কিন্তু আবার বিএনপি খুব পরিষ্কার করে। আমরা এই ভূমিকার ব্যাপারে হয়তো একটু পরে কথা বলবো, কারণ আগে হচ্ছে নির্বাচনের ব্যাপারটা ইম্পর্টেন্ট। সো বিএনপির দিক থেকে ওটা আমরা পাইনি। দ্বিতীয়ত খুব সম্ভবত এই ঐকমত্য কমিশনের যেই ওই যে ফিল ইন করা যে অপশনগুলো, সেখানে বিএনপি বলেছে যে এরকম আসনের ভিত্তিতে হতে পারে। আসনের ভিত্তিতে হলে আসলে কী হয়, ধরা যাক আমরা দেখেছি যে বিএনপি লাস্ট ইস্যুতে 201টা আসন পেয়েছে, এরকম কিছু একটা হবে, 193 বা 201। তাহলে 201 যদি হয়, তো সেটাকে যদি আপনি আপার হাউসের 100 সিটে কনভার্ট করেন, তাহলে বিএনপির হাতেই তো মেজরিটি থাকে, 60টার বেশিই থাকতেছে। তো 60টার বেশি সেইটা নিয়ে বিএনপি তো আবারও লোয়ার হাউসে যেটা পাশ করবে, আপার হাউসের আসলে সেখানে কোনো ধরনের কোনো রোল থাকতে পারছে। আপার হাউসকে তো আপনার, যদি আপনি আপার হাউস তৈরি করেন, আপার হাউসকে তো কোনো একটা ভূমিকা দিতে হবে, আপার হাউসের তো কোনো একটা রোল থাকবে। সেই রোলের ডিসকাশন আমাদের দুইটা জিনিস নিয়ে আলোচনা হওয়া খুব দরকার। একটা হচ্ছে আপার হাউসের গঠনটা কীরকম হবে, আর দুই হচ্ছে আমি আপার হাউসকে যখন গঠন করবো, আপার হাউসকে আমি কী রোলটা দিই। যেমন বিকল্প যে প্রস্তাবটা, দেখুন আপার হাউসে এটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়া দেখেছি। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট হচ্ছে একটা সিস্টেম, আপনার হচ্ছে গিয়ে আমরা যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলি, সেটারও ক্লোজ লিস্ট, ওপেন লিস্ট একটা সিস্টেম। আবার হচ্ছে মানে অনেকের জন্য একটু বোঝার জন্য যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইলেকশন একটাতেই হবে, একটাই ইলেকশন হবে, যেটা নিম্ন কক্ষের যেই ভোটের যে প্রপোর্শন, সিটের প্রপোর্শন না, ভোটের মানে ভোটাররা যাদেরকে ভোট দিয়েছে, যেই পার্টিকে যত ভোট পেল, সেই প্রপোর্শনেই আপার হাউসে অতগুলি সিট ওই পার্টিকে দেওয়া। রাইট। তো এখানে একটা কথা আছে, এখানে একটা ছোট্ট কথা আছে, এখানে ওপেন লিস্ট ক্লোজ লিস্টের একটা ব্যাপার আছে। মানে যেটা আমরা আমি এটা এক্সপ্লেন করছি। মানে একটা যেটা হবে যে লেটসে 100টা আসনের আপার হাউস, যেটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন যেটা বলছে। সো আমাদের দলগুলো যখন লোয়ার হাউসের জন্য তাদের পার্টি নমিনেট করবে, একই সাথে তারা আপার হাউসের জন্য 100 জনের একটা লিস্টও দিয়ে দিবে যে আমরা যদি জিতি তাহলে হচ্ছে এই 100 জন থেকে হচ্ছে গিয়ে আমরা আপার হাউসে বসাবো। আচ্ছা, এখন এই 100 জনের টপ যতজন হয় সেই হিসাবে নাকি তখন তারা চুজ করবে যে 100 জনের মধ্যে এইটা এখনো ক্লিয়ার না। এটা দুটোই হতে পারে, দুটোই গ্রহণযোগ্য, যে আমি যেভাবে লিস্ট করলাম সেই লিস্ট অনুযায়ী দিব, অথবা আমি 100 জন দিচ্ছি, এখান থেকে আমি যে কোনো যতজন। আচ্ছা, এখন এটা হবে কীভাবে? তো ধরা যাক যেমন আমি বিএনপির হিসাবে আসি, বিএনপি 2001 সালের নির্বাচন, সো যে 193 বা 200 ওটা তো তার লোয়ার হাউসের, তার পার্সেন্টেজ অফ ভোট ছিল 40%, 40% একটু। এর মানেটা হচ্ছে যে সারা বাংলাদেশে
আমরা 100% যে টোটাল কাস্টেড ভোট তার 40% গিয়েছে হচ্ছে বিএনপি। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী আপার হাউসে 100 সিটের মধ্যে বিএনপির তাহলে আসনের সংখ্যা হবে 40। এখন বিএনপি তার সেই লিস্ট থেকে যে 100 জনের লিস্টে আগেই দিয়েছে, সেখান থেকে হচ্ছে যে বিএনপি 40 জনকে, সেটা ক্রমানুসারে হতে পারে বা যেভাবে হোক, এই 40 জন তার আপার হাউসে বসবে। তো দ্বিতীয়ত যদি জামাত বা এনসিপি যাই হোক, তার যে পার্সেন্টেজ অফ ভোট, সে হয়তো লোয়ার হাউসে সে সিট পেয়েছে 20টা, কথার কথা, কিন্তু তার পার্সেন্টেজ অফ ভোটও হচ্ছে 20%, এরকম হতেই পারে। হ্যাঁ, তো সেই হিসেবে 20% হিসেবে সে লোয়ার হাউসে 20টা সিট পাবে। আপার হাউসে কিন্তু ওই 100টা সিটের মধ্যে এখন সে 20টা সিট পাবে, যেহেতু তার টোটাল ভোট হচ্ছে 20%। এটা একটা সমতাও দেয় যে একটা পার্টি সারা বাংলাদেশে প্রচুর মানে ভোট পেয়েছে, কিন্তু যে ফার্স্ট দ্য পোস্টের কারণে সে হেরে তার সিটের সংখ্যা কম হয়ে যাচ্ছে। তার ফলে পার্টিটা জনপ্রিয়, কিন্তু পার্টিটার হচ্ছে কোনো ধরনের রোল প্লে করার কোনো ভূমিকা থাকছে না। সো এইটা হচ্ছে গিয়ে আমরা যখন আপার হাউসে পিয়ারের কথা বলি, আমরা ইন জেনারেল এই জিনিসটাকে বুঝি যে এইখানে এইভাবে টোটাল যেটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মেইন পারপাসটাই হচ্ছে এক ধরনের কিছুটা জবাবদিহিতা এবং কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যাপার। রাইট। আরেকটা যেটা হচ্ছে যে ধরেন যদি এইভাবে করা হয়, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে লোয়ার হাউসে তো তার অনেক সিট, আপার হাউসে যদি 40টা হয়, তার মানে হচ্ছে আপার হাউসে তার মেজরিটি আসছে না, তাহলে বিএনপি তার কাজকর্ম যদি আপার হাউসের উপরে কোনো না কোনো কাজের জন্য যদি আপার হাউসের উপরে যদি হচ্ছে গিয়ে নির্ভর করতে হয়, তাহলে বিএনপিকে কিন্তু নেগোশিয়েট করতে হবে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর, একটু ছাড়ও দিতে হতে পারে, নেগোশিয়েট করতে হবে। তার মানে এখন থেকে এক্সিকিউটিভ সে যা ইচ্ছে তাই করবে, সেই ঘটনাটা ঘটবে। মানে জিনিসটাকে আরেকভাবে দেখেন, আমরা সংবিধান সংশোধনের বিষয়টাকে চলে আসি। এখন দেখেন, আমি আওয়ামী লীগেরটা নিয়ে ইসে করি, যেমন আওয়ামী লীগ তো 230টা আসন নিয়ে আসে, 230টা আসন আপনার লোয়ার হাউসে 166টা লাগে, তার মানে আপনার প্রায় 64টা সিট আপনার অ্যাবসলিউট মেজরিটি থেকে বেশি, আপনি খুব আরামে করতে পারেন। এখন যদি সিস্টেমটা এরকম হতো, আপার হাউস হবে এবং 2 হাউসের 2/3 আপনার হচ্ছে গিয়ে ইসে করতে হবে, এনশিওর করতে হবে সংবিধান সংশোধনের জন্য। ধরা যাক শুধু আমরা যদি এইটুকু আসি, আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ছিল হচ্ছে 48%, লাস্ট ইলেকশন 2008 যেটা দিয়ে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করলো। তাহলে এখন যেটা হবে, আপার হাউসে আওয়ামী লীগের সিটের সংখ্যা হচ্ছে 48, লোয়ার হাউসে আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করে ফেলবে। আপার হাউসে এসে যেহেতু 100-র মধ্যে তার 66টা লাগবে, আওয়ামী লীগ কিন্তু আর সংবিধান সংশোধন করতে পারছে না, কারণ তার 48টা আসন আছে। তাহলে তাকে আইদার জাতীয় পার্টি, তখন ছিল জাতীয় পার্টির কাছে যেতে হবে বা বিএনপির কাছে যেতে হবে। আপনার যদি মনে থাকে 2009-10 এটা নিয়ে যখন আলাপ আলোচনা হয়েছিল, বিএনপি কিন্তু জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের সাথে পুরোপুরি একমত হয়নি কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করবার জন্য। বিএনপি তো কোনোভাবেই একমত ছিল না। তার মানে হচ্ছে এই 48 থেকে 66 হওয়ার জন্য মাঝখানে যে 18% যে গ্যাপ, আওয়ামী লীগ কিন্তু সেই গ্যাপটা ফিল আপ করতে পারত না। যদি আওয়ামী লীগ সেই গ্যাপটা ফিল আপ করতে না পারতো, তাহলে এই কনস্টিটিউশন যে চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া, যার ফল যেটা হচ্ছে দ্য বিগিনিং অফ অল দি ক্রাইসিস, অল দি অথরিটেরিয়ান রুল, ফ্যাসিস্ট রুল, যাই বলেন না কেন আপনি, সেটাকে কিন্তু আপনি অঙ্কুরেই বিনষ্ট করে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাহলে ভোটের পার্সেন্টেজটা, বাট যদি বিএনপি যেটা বলছে সেটা যদি হয়, ভোটের পার্সেন্টেজ যদি হয়, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগের ওই 230টা, তাহলে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়াতো 69টা। তাহলে কিন্তু আওয়ামী লীগ খুব ইজিলি আবারও আপার হাউসে সে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলতে পারে, কারণ 66টা লাগে, তার আছে 69টা। কাজে আপনি যদি বিএনপির যে প্রস্তাবটা যে আমি আসনের সিট অনুসারে আপার হাউসে দিব, তাহলে কিন্তু আপনি স্ট্রাকচারগত কোনো পার্থক্য হতো না। আপনি আবারও সেই কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করতে পারতেন, কোনো নেগোসিয়েশনের চান্স ছিল না, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। সেই কারণে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যেই ব্যাপারটা, সেইটা বরং হচ্ছে কি অনেক বেটার। বাট এখন যেটা হয়তো বিএনপির পক্ষ থেকে বলা হতে পারে, যেহেতু তারাই হয়তো ভাবছে যে লোয়ার হাউসে মেজরিটি তারা পাবে, এখন যদি কোনো কারণে আপার হাউসের মেজরিটি যেই দল গভর্ন করছে তাদের যদি না থাকে, তাহলে কি রাষ্ট্র পরিচালনায় ডে টু ডে কোনো বড় ধরনের ইস্যু তৈরি হতে পারে কিনা? এটা অনেক ক্ষেত্রে বলে যে একটা ইনস্টেবিলিটি তৈরি করবে। রাইট, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। এখন এইখানে চলে আসতেছে হচ্ছে কি আপনি আপার হাউসকে কি রোলটা দিচ্ছে। এখন আমরা যেমন আপার হাউসের দুইটা রোল, আমি যদি রোলটাকে ব্রডার ওয়েতে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে তার লেজিসলেটিভ রোল থাকতে পারে, একটা হচ্ছে কি তার ওভারসাইট রোল থাকতে পারে। আগে লেজিসলেটিভ রোল আসে, কারণ আপনি যেটা বললেন, মানে এখন ইনস্টেবিলিটি তৈরি হবে কখন? ধরা যাক লোয়ার হাউসে একটা দলের সংখ্যাগরিষ্ঠতা আপার হাউসে নাই,
তাহলেই তো হচ্ছে গিয়ে পার্থক্যটা হবে। এখন এরকম একটা পরিস্থিতিতে যদি ঘটনাটা এইরকম হয়, প্রথমত আরেকটা বলি, যতটুকু সব দেশেই সরকার গঠন হয় আসলে লোয়ার হাউসের উপর ভিত্তি লোয়ার করে। হাউসের উপর ওইখানে কিন্তু কোথাও না, আমার না। জানা মতে আপার হাউসের সরকার গঠনে বা অনাস্থা ভোটে আপার হাউস কখনো রোল প্লে করে না। ওয়েস্টমিনিস্টার লোয়ার হাউসের উপরেই আমরা এখানে আপনি যে প্রবলেমটা বলছেন সেটা হবে কখন, কারণ লোয়ার হাউস কোনো একটা বিল পাস করবে, আপার হাউসে যদি ওই দলের মেজরিটি না থাকে তাহলে হচ্ছে গিয়ে সে বিলটা পাস করতে পারলো না, তাহলে সরকার তার কাজ করতে পারতেছে না। মানে লেটস অ্যাজিউম আবারও ওই যে 201টা বা বিএনপির আসনের বিএনপি আপার হাউসে লোয়ার হাউসে হচ্ছে সর্বোচ্চ, আপার হাউসে তার 40%, তাহলে 51 তার লাগবে যে কোনো একটা বিল পাস করতে। যেহেতু 51 হচ্ছে না, এরকম হতেই পারে যে আপার হাউসে 51% নাই, সো বিএনপি লোয়ার হাউসে যাই পাস করতেছে আপার হাউস সেটাকে ব্লক করে দেয়। এরকম হলে ইনস্টেবিলিটি হবে। এই যে এটাকে আমরা বলি যে দুইটা হাউসেরই যদি একটা লেজিসলেটিভ রোল থাকে, এটাকে আমরা বলি কনগ্রুয়েন্স, যে দুইটা হাউসকেই রোল প্লে করতে হবে। এখন আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন কিন্তু এটা একটা সলিউশন দিয়েছে। সলিউশনটা হচ্ছে এই জায়গায় যে প্রথম সলিউশন হচ্ছে আপার হাউস কোনো ল ইনিশিয়েট করতে পারবে না, যে কোনো ল সেটা ইনিশিয়েট করতে হবে লোয়ার হাউস। ওকে, এখন লোয়ার হাউস ইনিশিয়েট করলো, পাস করার পরে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন আপার হাউসে যখন যাবে, আপার হাউস প্রথম অবস্থায় সেটাতে ডিসএগ্রি করতে পারে, লেটস সে 50 হলো না, আচ্ছা, তখন ওইটা সে লোয়ার হাউসে আবার পাঠাবে। লোয়ার হাউস তখন আবার ওইটা দেখবে, দেখে তারা তাদের মতো করে চেঞ্জ করবে বা ডিসিশন নেবে, না আমরা চেঞ্জ করবো না, না করে তারা আবার সেটাকে আপার হাউসে পাঠাবে। আপার হাউস ধরা যাক আবার সেটাকে বিবেচনা করলে আবার সেটাকে রিজেক্ট করবে, রিজেক্ট করে সে আবার লোয়ার হাউসে পাঠাবে। এই থার্ড টাইমে এসে যেটা হবে যে আপার হাউস যা বলবে সেটা গ্রহণযোগ্য না, লোয়ার হাউস উইল হ্যাভ দ্য ফাইনাল সে। ওকে, মানে লোয়ার হাউসের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। আপার হাউস যদি আর লোয়ার হাউস যদি, মানে সোজা কথা হচ্ছে আপার হাউস এবং লোয়ার হাউস যদি ডিসএগ্রিমেন্টে আসে, লোয়ার হাউসেরটাই তাহলে লোয়ার হাউস উইল হ্যাভ আ ফাইনাল সে, যার ফলে হচ্ছে গিয়ে সরকারের ক্ষমতা, মানে সরকারকে তার ক্ষমতা এক্সারসাইজ করতে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এক ধরনের আলোচনার রাইট তৈরি হবে। রাইট, বা আপনি এই যদি ব্যাক অ্যান্ড ফোর্থ নাও রাখেন, কারণ এটা তো আমরা এখন নেগোসিয়েশন করছি, হ্যাঁ, আপনি ধরুন ব্যাক অ্যান্ড ফোর্থ রাখলেন না, পুরো জিনিসটা একবারই আপার হাউস একমত করলো না, লোয়ার হাউসের কাছে পাঠালো, লোয়ার হাউস বললো যে না আমরা আমার আগের মতামতে স্থির আছি, হ্যাঁ, অথবা আমরা একটু চেঞ্জ করছি, চেঞ্জ করে আমরা এখন এটাকে পাস করাই দিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনার সেই সময় ক্ষেপণের ব্যাপারটাও গেল, সেটাকেও আপনি তাহলে ইনস্টেবিলিটি তৈরি হলেন না। বাট এখানে একটা ব্যাপার আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আমরা একটু একটা জিনিস চিন্তা করতে পারি যে সরকারের যেগুলো রেগুলার বিল, আপনার ধরা যাক হচ্ছে গিয়ে আমার কৃষি বিল, হ্যাঁ, তারপরে ধরা যাক আমার সোশ্যাল সেফটি নেটের জন্য বিল, এই যে আপনার রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলো, এগুলোর ক্ষেত্রে লোয়ার হাউস উইল হ্যাভ দ্য ফাইনাল সে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু সরকারকে তো অনেক সময় অনেক আইন তৈরি করতে হয়, যে আইনগুলো হচ্ছে জনগণের যেটা নাগরিক অধিকার সেটাকে খর্ব করে। আমাদের কনস্টিটিউশন আমরা যেটাকে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসে যেটা রেখেছি, এমন তো হতে পারে, যেমন আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা বল, জননিরাপত্তা আইনের কথা বল, বা বিশেষ ক্ষমতা আইন যেটা আমরা দেখলাম কিছুদিন আগেও, এটা একটা ইউটিলাইজেশন। এইরকম কোনো কিছু যদি সরকার তৈরি করার চেষ্টা করে, সরকার যদি সিরিয়াসলি নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার জন্য কোনো একটা বিল বা এমন একটা বিল তৈরি করলো, এবং এটা হয়তো জাতীয় নিরাপত্তার জন্য দরকার হতেও পারে, হতেও পারে। সো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে নর্মাল যেগুলো ডে টু ডে বিল, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস, সেগুলোর জন্য লোয়ার হাউস উইল হ্যাভ দ্য ফাইনাল সে। কিন্তু যেগুলো এরকম নাগরিকের অধিকার কেড়ে নেবে, সেইটার ব্যাপারে মেবি আপার হাউসের কোনো একটা রোল থাকা উচিত। মানে সেখানে হয়তো আপনি সিম্পল মেজরিটি রাখতে পারেন, অথবা ওই যে ব্যাক অ্যান্ড ফোর্থ যেটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন বলেছিল, সেই রকম কোনো ব্যাক অ্যান্ড ফোর্থে হচ্ছে গিয়ে আপনি নিয়ে যেতে পারেন। এইখানে আপার হাউসের একটা সে থাকা উচিত। মানে আমার কথা হচ্ছে আপনি যদি নাগরিকের অধিকার হরণ করতেই চান, তাহলে দুইটা হাউসেই এগ্রি করতে হবে যে হ্যাঁ এই সিচুয়েশনে নাগরিকের অধিকার হরণ করা দরকার। মানে এটা হচ্ছে যুক্তি। দ্বিতীয় যেটা আছে অলরেডি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন যখন অ্যামেন্ডমেন্ট হবে, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তখন কিন্তু দুই হাউসই আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগে। এটা আমি এগ্রি করি, এটার সাথে ইনস্টেবিলিটির সম্পর্ক না, এটা জাতীয় ঐক্যমত্যের দরকার আছে। অ্যাবসলিউটলি। সো সেইটা করতে পারে। আর রিয়াজ কমিশন আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে ট্রিটি, যেগুলো ন্যাশনাল যে ট্রিটিগুলো, যে ট্রিটিগুলো এর মধ্যে মানে আন্তর্জাতিক ট্রিটি, এর মধ্যে কিছু ট্রিটি তারা বাদ দিয়েছেন যেগুলো হয়তো জাতীয় নিরাপত্তার স্বার্থে হয়তো আলোচনা করা সম্ভব হবে না। এছাড়া যে ট্রিটিগুলো, সেগুলো আবার দুই হাউসে উত্থাপন করে পাশ করেন। সো আই থিঙ্ক দিস ইজ ফেয়ার, যে এখানে আসলে ইনস্টেবিলিটির কোনো সম্ভাবনা থাকছে না। সো ইনস্টেবিলিটির সম্ভাবনাটাকে আমরা এইভাবে রোধ করতে পারি। এটা একটা অফকোর্স আমার মনে হয় উদ্দেশ্যটা অফকোর্স ভালো। এখন এটাকে হয়তো কিছু টেকনিক্যাল ডিটেইল হয়তো আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে
যেটা নিয়ে Oversight. ওভারসাইটের ব্যাপারে, তো সেইটার ব্যাপারে যেমন একটা ব্যাপার আছে যে কিছু লাইক দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য জায়গাতে যারা কমিশনার হেড এগুলি অ্যাপয়েন্ট করার ব্যাপারে কি আসলে আপার হাউসের রোল থাকা উচিত কিনা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি মনে করি থাকা উচিত। মানে এখন যেটা হচ্ছে যে এখন যে রোলের কথা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন বলছে, এইটা হচ্ছে অনেকটা ট্যাসিট রোল, মানে খুব প্রকাশ্য না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এখন বলা হচ্ছে যে পরিচালনা করা হবে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা বাংলা কি হবে জাতীয় এনসিসি যেটাকে বলা NCC হয়। যেটা বলা সেটার মাধ্যমে। মানে যেগুলো আসলে অ্যাপয়েন্টমেন্ট যেগুলো রাইট। আগে এনসিসির গঠনের ক্ষেত্রে ওনারা 9 সদস্যের কথা বলেছেন। হ্যাঁ। এর মধ্যে রাষ্ট্রপতি, হ্যাঁ। প্রধান বিচারপতি এই দুইজন থাকছেন, প্রধানমন্ত্রী থাকছেন, বিরোধী দলীয় নেতা থাকছেন, তারপরে হচ্ছে লোয়ার হাউসের স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, আপার হাউসের স্পিকার, ডেপুটি স্পিকার। তাহলে আপার হাউস থেকে কিন্তু অলরেডি ওনারা প্রপোজ করছেন কেউ না কেউ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার মানে আপার হাউসের এখানে একটা ওই ট্যাসিট রোলের কথা যেটা সেটা বলছি। বাট এইখানে একটা জিনিস আমার একটু খেয়াল আমার করা উচিত, আমার ব্যক্তিগত ধারণা, যে আমরা এই যে যেখানে এই অ্যাপয়েন্টমেন্টগুলোর কথা বলা হচ্ছে এর মধ্যে কিন্তু দুই ধরনের অ্যাপয়েন্টমেন্ট আছে। এই যে আপনি অ্যান্টি কারাপশন কমিশনের কথা বললেন, হিউম্যান রাইটস কমিশনের কথা বললেন, এইখানে হচ্ছে কি আপনার ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, লোকাল গভর্নমেন্ট কমিশন আছে, অফিস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটা আবার সারপ্রাইজিংলি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন এটাকে আবার এটার মধ্যে রাখেনি, কিন্তু এটা আসা উচিত। এটা আসা উচিত। এটা একটা এই ইনস্টিটিউশনসগুলো হচ্ছে ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি। এদের কাজই হচ্ছে মানে আপার হাউস, মানে এরা তো গভর্নমেন্টের এক্সিকিউটিভ বডির পার্ট। গভর্নমেন্টের এক্সিকিউটিভ বডি না, ইনফ্যাক্ট এরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ। মানে ধরেন আপনি আপার হাউসের মেম্বার, আপনার কাজ হচ্ছে এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল রাখা। এখন এক্সিকিউটিভকে যে আপনি অ্যাকাউন্টেবল রাখবেন, আপনার ইনস্ট্রুমেন্ট, আপনার হাতে কি ইনস্ট্রুমেন্ট আছে, আপনি কোথা থেকে ইনফরমেশন পাবেন, কোথা থেকে তথ্য পাবেন, আপনাকে আপনার তথ্য পাওয়ার আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ তো হবে এই ইনস্টিটিউশনগুলো। তো এগুলো তো লেজিসলেটিভের হাতেরই হচ্ছে ইনস্টিটিউশন, যেগুলোকে লেজিসলেটিভ ইউজ করে এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল রাখে। অনেকে বলছেন যে এনসিসিতে অপোজিশনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে কম্পোজিশনে। আমার ব্যক্তিগত ধারণা যদি হয় তাতে আমি সমস্যা দেখি, এই কারণে যে এটা তো অপোজিশনেরই ইনস্টিটিউশন। অপোজিশন একটা আর্মি চিফের ব্যাপারটা এইটা আসছে যে আমাদের ওইটা ক্লিয়ার করতে হবে। আর্মি চিফ এইটা এনসিসির হাতে থাকার কোনো মানে হয় না। কারণ এইটা ডাজেন্ট মেক এনি সেন্স যে একটা সরকার চলবে, সেই সরকারের সময় আর্মি চিফ বা ডিফেন্সের অন্যান্য চিফ যারা সেটা নিয়োগ দিবেন হচ্ছে অপোজিশনের লোকজন হিসেবে করে। ইট ডাজেন্ট মেক সেন্স। এইটা ওইখান থেকে সরাই নেওয়া উচিত এবং খুব স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে এনসিসি কাজ করবে শুধুমাত্র আপনার এই ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি, যাদের কাজ হচ্ছে এক্সিকিউটিভের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, তাদের অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে। আচ্ছা, এখন এইখানে একটা তো হচ্ছে আপনার ট্যাসিট রোল যেটা বললাম, ধরা যাক যেটা আমি বললাম যেটা অপোজিশনের প্রাধান্য থাকলে সমস্যা হওয়া উচিত না, কিন্তু আমরা জানি আমাদের পলিটিক্যাল কালচার কী। সো এইখানে একটা জিনিস হতেই পারে যে হয়তো কেউ রাজি নাও হতে পারে যে না, শেষ পর্যন্ত কেন অপোজিশন হেভি থাকবে, মানে এনসিসির স্ট্রাকচারটা হয়তো খুব একটা রাইট। সো আমরা একটা হতে পারে এনসিসি স্ট্রাকচার নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা সমাধানে আসতে পারি, অথবা যদি না আসতে পারি তখন হচ্ছে যে আমরা এই রোলটা দিয়ে দিতে পারি আপার হাউস। ওকে, যেহেতু আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আছে, তাহলে আপার হাউসে তো আর হচ্ছে গিয়ে এক্সিকিউটিভের দায়িত্বে যে পলিটিক্যাল পার্টি সে তো ডমিনেট করতে পারবে না। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট সে যাকে চাচ্ছে তাকেই নিয়োগ দিবে, এটা তো আর সম্ভব হবে না। মানে দেখুন বাংলাদেশে এখনকার সময় যে বাস্তবতা বা আমরা গত 20 বা আগে থেকে যেটা দেখে আসছি, এই প্রত্যেকটা বডির হেড বা মেম্বারদের নিয়োগ দিয়েছেন হচ্ছে সরকারি দল। এবং সরকার প্রধানই হচ্ছে গিয়ে ব্যক্তিগত, তার ফলে তো ইনস্টিটিউশনগুলো তার কাজ করতে পারে। এটাকে তো আপনাকে থামাতে হবে। এটা না থামালে তো যে আমি যেটা শুরুতে বলছিলাম যে আপনি গণতন্ত্রে ইলেকশন করলেন কিন্তু 5 বছর আপনি মোটো এক্সিকিউটিভের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করলেন না, তাহলে তো কোনো লাভ হবে না। সো যদি আমরা এনসিসিতে এগ্রি না করি, যদি আপার হাউসে আসে, তাহলে আপার হাউসে আমরা এমন এবং যেটা বোধহয় একটা অভিযোগ ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিদের প্রাধান্য আছে এনসিসিতে, তো তাহলে যদি আপার হাউসে হয় তাহলে তো কেউই অনির্বাচিত, কারণ তারা তো নির্বাচনের মাধ্যমেই রাইট, সেটাও থাকতে হবে। যদিও এনসিসিতে সবাই অনির্বাচিত, সেটা যদি আমি বাদও দিই, আপার হাউসে যখন বাট সেখানেও এগেইন আবার জিনিসটাকে একটা সেফগার্ড দিতে হবে যেন সরকার যা চাচ্ছে, যাকে যাচ্ছে সেই যেন নিয়োগ না পায়। সেক্ষেত্রে একটা প্রপোজাল হতে পারে যে আপার হাউসে আপনি সুপার মেজরিটির মাধ্যমে 60 ভোট, সুপার মেজরিটি মানে 60% অফ ভোট, আমরা এগেইন সংখ্যাটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করতে পারি, 60 না করে 55 করলেন, বা আপনি অ্যাবসলিউট মেজরিটিতে যেতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আমরা এইটা নেই। বাট আপার হাউসকে এই রেসপন্সিবিলিটিটা আমরা দিতে পারি। এইটা
এইটা হলে হচ্ছে কি আপার হাউসের এই রোলটা চলে আসছে, যে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আপার হাউসের একটা ইম্পর্টেন্ট রোল থাকতেছে। বাট আরেকটা রোল আছে এবং যেটার উপরে আমাদের বারবার জোর দিতে হবে। দেখুন, যেহেতু আপার হাউসের পিয়ার, তার ফলে আপার হাউসের স্ট্যান্ডিং কমিটি যেগুলো হবে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যেগুলো, এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোর কম্পোজিশন খুব ইন্টারেস্টিং হবে। কারণ আপনি লোয়ার হাউসে যখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হয়, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আপনি যে সদস্যদের নিয়োগ দেন সেটা তো হয় হচ্ছে গিয়ে সিটের অনুযায়ী, তাহলে সেটা সবসময় সরকারি দলের প্রাধান্য থাকে। যদি হয়তো কেউ বিরোধী দলের মানে চিফ হতে পারে কোনো হতে পারে। তারপরেও আপনি তো ফাইনাল ডিসিশনটা তো ওইখানে। লোয়ার হাউস, আপার হাউসে কিন্তু সেটা হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। না হওয়ার সম্ভাবনা। ধরা যাক হাইয়েস্ট আপনি 50% ভোট একটা রাজনৈতিক দল দেবেন, তাহলে আপনি যদি 10 সদস্যের একটা স্থায়ী কমিটি বানান, তাহলে সরকারি দল থেকে যাবে 5 জন, বাকি রাজনৈতিক দলগুলো হবে হচ্ছে 5 জন। তার ফলে কিন্তু একটা ইকুয়াল বার্গেনিং, এবং ওই যে কথাটা আমি বলতেছিলাম যে বিরোধী দলের একটা ইনসেন্টিভ লাগবে যে আমি কেন পার্লামেন্টারি কাজে জয়েন করব। যখন ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে আপনার সরকারি দলের অ্যাকাউন্টেবিলিটি রাখার জন্য নেগোশিয়েট করতে হচ্ছে অপোজিশনের সাথে, তাহলে অপোজিশনের একটা ইনসেন্টিভ আছে যে আমি এই কারণে পার্লামেন্টারি প্রসিডিউরে অংশগ্রহণ করতে পারি, আমি এই কারণে পার্লামেন্টারি প্রসিডিউরে অংশগ্রহণ করতে পারি কারণ আমি ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন এখানে যারা আছে তাদের নিয়োগ দেওয়া আমার ভূমিকা আছে, আমি এই কারণে পার্লামেন্টে অংশগ্রহণ করবো কারণ এগুলো হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ। এটা ইন এ সেন্স সরকারকে তো লং টার্মে হেল্পই করতে, সরকারকে লং টার্মে হেল্প করছে। এবং আরও মজার ব্যাপার যেটা, যে ধরা যাক বিএনপি, আমরা ধরে নিচ্ছি বা অ্যাজাম্পশন একটা বিএনপি এই টার্মে জিতবে, ধরা যাক বাংলাদেশের ভোট তো ম্যাক্সিমাম এন্টি ইনকাম্পেন্সি, সো দের ইজ এ প্রেটি গুড পসিবিলিটি হয় নেক্সট ইলেকশনে বা তার ইলেকশনে বিএনপি ক্যান লুজ। সো তখন কিন্তু বিএনপি তো একটা প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টি, তার তো আমরা জানি যে 30% ভোট তো সে সবসময়ই পেয়ে আসছে। আপনি খেয়াল করে দেখেন এই 30% ভোট লোয়ার হাউসে তাকে মেজরিটি দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আপার হাউসে এই 30% ভোট যদি তার থাকে, যখন সে একটা অপোজিশন, এই 30% ভোট দিয়ে সে এক্সিকিউটিভ 30টা সিট দিয়ে সে এক্সিকিউটিভের অনেক কিছুই হচ্ছে গিয়ে চেঞ্জ করে। এবং যেটা বড় সমস্যা হয় যে একটা দল ক্ষমতা থেকে চলে গেলে তার উপরে যেই অত্যাচার নেমে আসে সেটা কিন্তু তার জন্য একটা সেফগার্ড। অ্যাবসলিউটলি, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। যে তখন ধরা যাক এরকম একটা সিচুয়েশন হলো, তার যদি 30টা সিট থাকে এবং হিউম্যান রাইটস কমিশনের যে মেম্বার, তাকে দিয়ে কিন্তু এই 30 জনের যে একটা রিপোর্ট লেখাতে পারে, আপনি দেখেন অপোজিশনের উপরে কী হচ্ছে, সেইটা দিয়ে সে পাবলিক হিয়ারিং ডাকতে পারে, পাবলিক হিয়ারিং ডেকে পুলিশকে সে ডেকে এনে পুলিশ আইজিপিকে সে ওইখানে সরাসরি প্রশ্ন করতে পারে, হিউম্যান রাইটস কমিশনের হেডকে সে সরাসরি অ্যাকাউন্টেবল রাখতে পারে আপনারা কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। আপনি দেখেন মানে হুইচ উইল একটা প্রোটেকশন আপনাকে দিচ্ছে আপনি যখন ক্ষমতা থেকে সরে যাচ্ছেন, এবং একই সাথে জবাবদিহিতা এবং সংসদে এই নেগোসিয়েশন এবং বার্গেনিংয়ের বিশাল একটা অপরচুনিটি তৈরি করে দিচ্ছে। সো দ্যাটস মানে আমার কাছে মনে হয় যে এখানে এটাকে আমরা বলি ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স, সবগুলোর একটা কিন্তু মেকানিজম, হয়তো প্র্যাকটিক্যাল মেকানিজম এখান থেকে আসতে পারে। এখানে এটা প্র্যাকটিস করতে এবং ক্ষমতা শেয়ারিং, আমি মনে করি যে পাওয়ার শেয়ারিং এর একটা ব্যাপার চলে আসছে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, এটা হয়তো এটা করতে গিয়ে আমরা অবশ্যই ঝামেলায় পড়ব, সবসময় এই ঝামেলাগুলো হয়, বাট দিস ইজ হাউ, মানে এটা তো একটা ইনস্টিটিউশন বিল্ডিং, আমাদের তো ইনস্টিটিউশনগুলো নাই। আপনি যদি এখন বলেন যে আগেই আমরা ভালো ছিলাম ইনস্টিটিউশনগুলো ছাড়া, তাহলে তো আমরা কোনো সামনের দিকে দাগাচ্ছি না, আমাদের ইনস্টিটিউশনগুলোকে তো বিল্ড করতে হবে। তো সেই বিল্ডের একটা চমৎকার অপরচুনিটি আমরা এখন পাচ্ছি। আমার মনে হয় খুবই একটা ফ্যাসিনেটিং একটা ডিসকাশন হলো। আপনার কি ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ আমি যতটুকু দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় অনেক সিভিল সোসাইটি আলোচনার মধ্যে এই ব্যাপারে একটা অনেক, সব ব্যাপারে সবাই ঐক্যমত না হলেও একটি সিভিল সোসাইটি এবং একটা সমাজের বড় অংশ এই ব্যাপারে কিন্তু আসলে চাচ্ছে আপার হাউস পিয়ারে। আপনি কি আশাবাদী যে যেটা আমরা যতটুকু জেনেছি যে এনসিপি এর ব্যাপারে খুব পজিটিভ, জামাত বোধহয় দুটো আপার হাউস এবং লোয়ার হাউস এখানে পেয়েছে, অর্থাৎ আপার হাউসের না তার চাওয়ার কারণ নেই। বিএনপি কি আপনার কাছে মনে হয় যে যদি এটার মানে অফকোর্স উই থিঙ্ক দ্যাট বিএনপি তো আসলে লং টার্ম পার্সপেক্টিভে একটা চিন্তা করবে, হ্যাঁ, তো আপনি কি আশাবাদী যে বিএনপি ওই ব্যাপারে একটা পজিটিভ জায়গা নিবে? আই থিঙ্ক সো, কারণ তারা তো অলরেডি আপার হাউসের ব্যাপারে কিন্তু তারা নিজেদেরই 31 দফার মধ্যে আছে। মানে যেটা তো পরিষ্কার যে আপার হাউস যে হবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। দ্বিমতটা হচ্ছে আপার হাউসের কম্পোজিশন কী হবে, ফাংশন কী হবে। আমার তো মনে হয় হচ্ছে গিয়ে বিএনপি যদি একটু লং টার্মে চিন্তা করে, তাদের এখানে লাভবান হওয়ার একটা পসিবিলিটি আছে, এবং বিএনপি যদি অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটাকে ধরতে পারে, আমার মনে হয় এখানে বিএনপির কোনো একটা কারণে হয়তো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে। এবং একই সাথে ওই যেটা বললাম যে কনসেশনগুলো, আর্মি চিফের পজিশনটা আপনি এনসিসি থেকে সরায় না, কোনো সমস্যা নেই। মানে তার তো যে কোনো সরকারি দলের ডে টু ডে কাজে তো আসলে আপার হাউস
বাধা দিতে পারতেন, বাধা দিবেন না। রাইট, হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আমরা এনশিওর হ্যাঁ, করি যে হ্যাঁ। ডে টু ডে কাজে বাধা দিবে না, আপনার এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্টগুলোতে কোনো বাধা দিবে না, এই নিশ্চয়তা দেওয়া হলে আই থিঙ্ক বিএনপি হোপফুলি, কারণ আমরা তো দেখেছি যে কুয়ারতুমি রাজনীতির ফল কি হয়। So I'm sure that BNP as a big political party, they have also seen that, তারাও তো এটা দেখেছে, and we all expect they learn something from it. এবং আরেকটা জিনিস, এই নেগোসিয়েশনটা এবং বার্গেনিংটা যদি এখন হয়, তাহলে দেখেন এটা আমাদের কী পরিমাণ ম্যাচিউরিটি ইন্ডিকেট করে যে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের দিকে যাচ্ছি, সেটা হিসেবে। যেটা সবচেয়ে ফান্ডামেন্টাল সমস্যা আমাদের গত 20-25 বছরে আমরা দেখেছি যে উইনার টেক্স অল, উইনার টেক্স অল, এখন রাইট সেই জায়গাটাতেই আসলে একটা বড় গুণগত রাইট। পরিবর্তন। আমরা যদি এখন উইন সাম লুজ সামে যদি হ্যাঁ, যেতে হ্যাঁ। পারি, তাহলে হচ্ছে কি সেটা। ডক্টর আসিফ খান, অনেক ধন্যবাদ। অনেক আমার মনে হয় আমাদের দর্শকরাও এই ব্যাপারে আরেকটু খোলাসা একটা আইডিয়া পেলো। তো আমরা ভবিষ্যতে এরকম আরও আলোচনা আয়োজন করছি। আপনারা আশা করি আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কমেন্টস থাকে, পরামর্শ থাকে, আপনারা আমাদেরকে দেবেন। ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।